দুর্গার বিয়ে এবার ভঙ্গ করার জন্য সঞ্চিত ব্যানার্জিকে ছাড়িয়ে আনতে চলেছে জেল থেকে উৎসব মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জি। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কৌশিকী বলছে, জানেন তো মেয়েটা না ভালোবাসার কাঙ্গাল, অনাথ আশ্রমে বড় হয়েছে তো তাই ভালোবাসার কাঙ্গাল, আপনাদের সবাইকে না খুব ভালো রাখবে, এটা না আমি কথা দিতে পারি, সবাইকে ভালো রাখবে। আর তখন ঋষভের বাবা বলে, ঠিক আছে, সব তো পাকাই হয়ে গেল, এখন আমরা আসি। আর তখন ঋষভের বাবা এবং ঋষভ দুজনে উঠে যাবে। কৌশিকী বলতে থাকে, আচ্ছা বিয়ের ডেটটা কিন্তু ওইটাই রইল, ঠিক আছে? তখন ঋষভের বাবা বলে, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই বিয়ে হবে। তখন সবাই অনেক খুশি হয়ে যায়। আর ঋষভ তখন তার বাবাকে নিয়ে চলে যায়। কৌশিকী এবং স্বয়ম্ভু সবাই অনেক খুশি হয়ে যায়। ওই মুহূর্তে কৌশিকী ফোন দেয় বৈদেহী মুখার্জিকে, বলছে, কাকিমণি দুর্গার বিয়ের ডেটটা কিন্তু ওইটাই রয়েছে আর ফাইনাল হয়ে গেছে। আর তোমাকে যেটা জানানোর জন্য ফোন দিচ্ছি, তুমি কিন্তু এই বিয়েতে পার্টিসিপেট করবে না। শুধু তুমি নও, তুমি, উৎসব মুখার্জি এবং চন্দ্রনাথ মুখার্জি, এমনকি মেহেন্দি মুখার্জি, এই চারজনে একজনও এই দুর্গার বিয়েতে থাকবে না। এটা আমার অর্ডার। যা শুনে বৈদেহী অবাক হয়ে যায়, বলছে, কৌশিকী তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, আমি কিন্তু রাজনাথ মুখার্জির স্ত্রী। তখন কৌশিকী বলে, না না, আমি ভুলিনি, স্বয়ং রাজনাথ মুখার্জি আমার সামনেই রয়েছে। তখন রাজনাথ বলে, দে কৌশিকী, আমার কাছে ফোনটা দে। তখন বলে বৈদেহী, কৌশিকী যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের সবার পুরো সমর্থন রয়েছে। তুমি, উৎসব এবং চান্দু, এমনকি মেহেন্দি, কেউ এই বিয়েতে অংশগ্রহণ করবে না, বুঝতে পেরেছ? এটা বলে রাজনাথ ফোনটা রেখে দেয়। আর বৈদেহী তো অবাক হয়ে যায়। তখন উৎসব বলে, মম ভেবো না, এটা আমাদের জন্য সুবিধাই হয়েছে। তখন চন্দ্রনাথ বলে, কি সুবিধা হয়েছে? উৎসব বলে, জানো তো আমাদের খেলতে না খুব সুবিধা হবে, দূরে থেকেই আমরা প্ল্যান সাজাবো, কোনো চিন্তা করো না। তখন দেখা যায় উৎসব এবং চন্দ্রনাথ মুখার্জি অ্যাডভোকেট মিত্রকে নিয়ে সঞ্চিত ব্যানার্জির কাছে চলে আসে জেলে দেখা করতে। তাদেরকে দেখে সঞ্চিত তো অনেক রাগান্বিত হয়ে যায়। আপনারা এখানে কেন এসেছেন? আমাকে ফাঁসিয়ে আপনারা তামসা দেখতে এসেছেন? তখন চন্দ্রনাথ বলেন, না, তামসা দেখতে আসিনি, আপনাকে বের করতে এসেছি। আপনি তো কোর্টে অলরেডি আমাদের নাম শুরু করে দিয়েছেন। তখন বলে, বেশ করেছি, সবাইকে আমি সামনে আনবো, মুখার্জি বাড়ির প্রত্যেকটি মানুষকে আমি কাঠগড়ে দাঁড় করাবো, ধ্বংস করে দেবো মুখার্জি বাড়িকে। তখন অ্যাডভোকেট মিত্র বলে, আপনি শান্ত হন, আমি অনেক বড় একটা খেলা সাজিয়েছি, যে খেলাতে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি চুপচাপ নেক্সট ডেটে বেরিয়ে পড়বেন, একদম বেল নিয়ে বেরিয়ে আসবেন। যা শুনে সঞ্চিত অবাক হয়ে যায়। তখন অ্যাডভোকেট তার সাজানো গেমটা সঞ্চিত ব্যানার্জিকে সমস্ত কিছু খুলে বলে। যা শুনে সঞ্চিত অবাক হয়ে যায়। তখন উৎসব বলে, আপনাকে শুধু একটা কাজই করতে হবে, দুর্গার বিয়ের মণ্ডপে একদম পুরো মুখার্জি বাড়ির যার যার উপস্থিত থাকবে সবাইকে একদম ধ্বংস করে দিতে হবে, উড়ে দিতে হবে বিয়ের মণ্ডপ। এবার শুধু পিস্তল দিয়ে নয়, আরো বড় কিছু করতে হবে, এটা আপনার দায়িত্ব। তার পরিবর্তে আমরা আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, কোনো চিন্তা করতে হবে না আপনাকে। যা শুনে সঞ্চিত অবাক হয়ে যায়। তারপর সবাই এখান থেকে চলে যায়। সঞ্চিত বলতে থাকে, এদের অনেক বুদ্ধি, এদের বুদ্ধির কোনো তুলনা নেই। তবে যাই হোক, এবার আমি মুখার্জি বাড়ির একদম ধুলোয় মিশিয়ে দিব। এটা বলে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় এদিকে চিরঞ্জিত এসে স্বয়ম্ভুকে বলে, স্যার কেউ একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তখন স্বয়ম্ভু বলে, কে এসেছে? চিরঞ্জিত বলে, আমি জানি না স্যার, ওনাকে আমি দেখিনি, চিনতে পারছি না। তখন বলে, যাও পাঠিয়ে দাও। তখনই ওইখানে বেদবাসও চলে আসে। বেদবাসে গিয়ে দেখে তো স্বয়ম্ভু অবাক হয়ে যায়, বলছে, কে কে আপনাকে তো চিনতে পারলাম না। আর তখন বলে, চিনতে পারলেন না? এত সহজেই ভুলে গেলেন? এত মগজের লড়াই হলো, চিনতে পারলেন না? জগদ্ধাত্রী মুখার্জি এত মগজ দিয়ে লড়াই করেছে, তাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? যাকে দোষী সাব্যস্ত করা হলো, খুনি প্রমাণিত করা হলো, চুর অপবাদ দেওয়া হলো, তাকে এত সহজেই ভুলে গেলেন? তখনই স্বয়ম্ভু কল্পনা করতে থাকে জগদ্ধাত্রী অনেক বছর আগে একটা ক্রিমিনালকে খুনি প্রমাণিত করে জেলে ভরেছিল, অনেক বছর সে জেলে ছিল। তখনই বলে ওঠে, বেদ। তখন বলে, চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি হচ্ছি সমরেশ চট্টোপাধ্যায়ের দত্তক ভাই, মানে সমরেশ চট্টোপাধ্যায়ের পিতার দত্তক পুত্র বেদচন্দ্র বসু। যা শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায়। তখন বেদ বসু বলতে থাকে, হ্যাঁ আমি এখানে এসেছি নিমন্ত্রণ নিতে। তখন বেদ বসু বলতে থাকে, জেলে থেকে আপনাদের সুখবরটা শুনেছি, জগদ্ধাত্রী মুখার্জি সুস্থ হয়েছে, এমনকি শুনেছি আপনাদের একটি মেয়েও হয়েছে, সেই মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই তো ওই মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো, এজন্যই তো এসেছি। আর তাছাড়া মহরত হলো, মহরতের মধ্যে গুলি চলেছে, অনেক কিছু তো হয়েছে নাটক,
সবকিছু তো শুনেছি। আর তখন স্বয়ম্ভু বলে, এত খবর তুমি রেখেছ? যা শুনে বেদ বসু বলতে থাকে, হ্যাঁ খবর রেখেছি, রাখতে হবে না? আর শত্রুপক্ষকে সবসময় নজরে নজর রাখতে হয়, শত্রুর দিকে নজর রাখতে হয়, আগুনের দিকে নজর রাখতে হয়। কে বলতে পারে কখন কে কোন দিক দিয়ে কি যে করে বসে, বলা তো যায় না। তখন স্বয়ম্ভু বলে, তুমি এখানে কেন এসেছ? যা শুনে বেদ বসু বলতে থাকে, একদম তুমি নয়, বুঝতে পেরেছ? আপনি করে বলুন, আপনি করে। কারণ আপনি হয়তো কোনো কেউকটা হতে পারেন, আমিও কিন্তু কম নই, অনেক পয়সা কামিয়েছি, হতে পারে বেআইনি, কিন্তু অনেক পয়সা কামিয়ে নিয়েছি, বুঝতে পেরেছেন? যার জন্য আমাকে অনেক বছর জেলে থাকতে হয়েছে। যাই হোক, আমি শুনেছি দুর্গার আইবুড়ো ভাত, ওকে আমি আইবুড়ো ভাত খাওয়াতে যাব, এর জন্য আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি। তখনই পিছন দিক থেকে জগদ্ধাত্রী বলে ওঠে, আপনি বাড়িতে যাবেন না বেদ বসু? যা শুনে অবাক হয়ে যায় এবং পিছন দিক দিয়ে তাকিয়ে দেখে যে জগদ্ধাত্রী বলছে, বাহ, জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জাস সান্যাল আবার ডিপার্টমেন্টে জয়েন করেছ? শুনেছি উপরমহল থেকে তোমাকে পারমিশন দেয়নি জয়েন করার জন্য, তাহলে এখানে কেন এসেছ? স্বামীর সঙ্গে প্রেম করতে এসেছ? যা শুনে জগদ্ধাত্রী বলে, একদম মুখ সামলে কথা বলবেন, বুঝতে পেরেছেন? আর তখন বলে, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? আমি তো আপনার আত্মীয় হই, কৌশিকী মুখার্জির শ্বশুরবাড়ির দিকের আত্মীয়, তাহলে এরকম খারাপ ব্যবহার মানায় না কিন্তু। তখন জগদ্ধাত্রী বলে, আপনি এখানে কেন এসেছেন, কি চাচ্ছেন? অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন? তখন বেদ বসু বলে, আমি কিচ্ছু চাচ্ছি না, আসলে আপনাদের দিতে এসেছি রিটার্ন, অনেক কিছু দেওয়ার আছে। 20 বছর জগদ্ধাত্রী মুখার্জি ঘুমিয়েছিলেন, এখন আপনাকে চিরনিদ্রায় ঘুমিয়ে দেওয়ার জন্যই এসেছি। তার শুনে জগদ্ধাত্রী রাগান্বিত হয়ে যায় এবং সাথে সাথে বেদ বসুর কলার ধরে আর বলতে থাকে, একদম সাবধানে কথা বলবেন, এখনো কিন্তু আমার নিশানা একদম নির্ভুলভাবেই চলে, বুঝতে পেরেছেন? এমন মার মারবো না, একদম হাড় খুঁজে পাবেন না, অর্থোপেডিক ডাক্তারও খুঁজে পাবেন না জোড়া লাগানোর জন্য, বুঝতে পেরেছেন? তাই সাবধানে কথা বলবেন। তখন বেদ বসু বলে, বুঝতে পেরেছি, আপনিও যেমন আমিও তেমন, কিন্তু আপনাকে চিরনিদ্রা পাঠানোর আগে আমাকে আরেকজনের সঙ্গে দেখা করতে হবে। তখন জগদ্ধাত্রী বলে, কার কথা বলছেন আপনি? তখন বেদ বসু বলে, কৌশিকী মুখার্জি। যা শুনে তো স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। এদিকে কৌশিকী মুখার্জি দুর্গাকে গয়না পরাচ্ছে, সাথে কাকন এবং পৃথা রয়েছে। তো গয়না পরাচ্ছে পৃথা, কিন্তু একটা গয়না পছন্দ হচ্ছে না পৃথার। তখন কৌশিকী বলে, এই তুই গয়না কি বুঝিস রে, দাঁড়া। তখন 3টা সুন্দর সুন্দর গয়না পরতে থাকে, যেটা তখন দুর্গার অনেক পছন্দ হয়ে যায়। ওই মুহূর্তে দেখা যায় বেদ বসু কৌশিকী মুখার্জিকে ফোন দেয়, বলছে, কে বলছেন? তখন বলে বেদ বসু, চট্টোপাধ্যায় পরিবারে বেড়ে ওঠার দত্তক পুত্র বেদ বসু। যা শুনে কৌশিকী অবাক হয়ে যায়। তখন বেদ বসু বলতে থাকে, দুর্গা মুখার্জির আইবুড়ো ভাত খাওয়াবো, আর আমি এখন স্বয়ম্ভু মুখার্জি এবং জগদ্ধাত্রী মুখার্জির সামনে আছি, ওনাদের মেয়ে দুর্গাকে আইবুড়ো ভাত খাওয়াবো, এই জন্য অনুমতি নিতে এসেছি। ভয় পাবেন না, বিষ খাওয়াবো না, কারণ দুর্গার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু শত্রুতা রয়েছে জগদ্ধাত্রী মুখার্জি এবং কৌশিকী মুখার্জি। এই ডিপার্টমেন্টে দাঁড়িয়ে আমি বলছি, একদম শেষ করে দিব। বলে, যাই হোক, দুর্গা মুখার্জিকে আইবুড়ো ভাত খাওয়াতে আসবো, কখন আসবো তারিখ এবং সময় বলে দেওয়া হবে। এই বলে বেদ বসু ফোন রেখে দিবে। তখনই কৌশিকী বলে, 1 মিনিট, শুনো বেদ বসু, যদি গেমসটা খেলতে যাও না, তাহলে কিন্তু কলকাতা শহরে তোমাকে আর পাওয়া যাবে না, বুঝতে পেরেছ? আর যদি কোনো অপরাধ করো না, তোমার সামনেই কিন্তু জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু রয়েছে। আর বললে না জগদ্ধাত্রী, আর আরেক নাম হচ্ছে জাস সান্যাল, বুঝতে পেরেছ? জগদ্ধাত্রীর মগজ এবং কৌশিকী মুখার্জির পাওয়ার যদি এক হয় না, আচ্ছা তোমাকে ফ্রিতে না একটা অ্যাডভাইস দিয়ে রাখি, তুমি এমন কিছু আর করো না যেটা তোমাকে আবারও বিপদে ফেলতে পারে, বুঝতে পেরেছ? এটা আমার পক্ষ থেকে তোমাকে লাস্ট ওয়ার্নিং। এটা বলে কৌশিকী ফোনটা রেখে দেয়। আর বেদ বসু তো অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে, তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।